এমন কোন ইঙ্গিত কি আপনার চোখে পড়ে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে লম্বা সময় ক্ষমতায় থাকতে চান? বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাই হচ্ছে সাংবিধানিক ভাবে এরকম যে সেখানে আপনি আমাকে বসিয়ে দিলে আমিও সেখানে ফ্যাসিস্ট হতে বাধ্য হব, কারণ বাধ্যতার জায়গাটা এখানে তৈরি করা আছে। এটা খুবই রিস্কি হবে এবং ডিস্ট্রাকটিভ হবে, বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক হবে যদি আমরা বেসিক সমস্যাগুলো না করে যদি নির্বাচনের দিকে যাই। আমাদের দেশের অনেক ধরনের রাজনৈতিক দলও কিন্তু ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে আমরা দেখেছি। তারই একটা প্রক্সি হিসেবেই কিন্তু জাতীয় পার্টিকে মাঠে নামানো হয়েছে। জাতীয় পার্টির চেয়ারম্যান জিএম কাদেরের রংপুরের বাসভবনে হামলা ও ভাঙচুরের ঘটনায় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের দুই নেতার কাছে তথ্য চায় সেনাবাহিনী। শনিবার দিবাগত রাত 12:30টার দিকে নগরের পায়রা চত্বরের রংপুরের আহমেদ ইমতিয়াজ আহমেদ ও জেলা আহ্বায়ক ইমরান আহমেদের সঙ্গে কথা বলেন সেনা সদস্যরা। ওই খবর পেয়ে রাত 1:30টার দিকে ঘটনাস্থলে ছুটে যান জাতীয় নাগরিক পার্টির মুখ্য সংগঠক উত্তরাঞ্চল সার্জিস আলম। তিনি সেখানে 72 পদাতিক ব্রিগেডের কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল হুমায়ুন কাইয়ুমের সঙ্গে কথা বলেন। পরে রাত 2টার দিকে বৈষম্য বিরোধী দুই নেতাকে নিয়ে ঘটনাস্থল ছাড়েন সার্জিস। এই ঘটনার ব্যাপারে যদি কিছু বলতেন, আপনার যদি জানা থাকে অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা। জি, এই ঘটনাটি দেখেন যে জনাব সার্জিস আলম যখন তাদের কাছে গিয়েছেন বা সেনাবাহিনীর কর্মকর্তাদের সাথে কথা বলেছেন, এই বিষয়টি কিন্তু আমরা অনেকগুলো গণমাধ্যমে সরাসরি দেখতে পেয়েছি। অর্থাৎ এখানে প্রক্রিয়াগত অস্বচ্ছতার কোনো ব্যাপার নেই। আপনি যদি এই বিষয়টিকে একটি প্রশ্নবোধক চিহ্ন আকারে হাজির করেন যে জনাব সার্জিস আলম কোন ক্যাপাসিটিতে সেখানে গেলেন বা তাদের নিয়ে বের হয়ে আসলেন, এখানে কিন্তু এটি গোপন গোপন কিছু ব্যাপার ছিল না, এবং সরাসরি আপনারা লাইভে বা গণমাধ্যমের মাধ্যমে, ফেসবুক লাইভের মাধ্যমে, সামাজিক যোগাযোগ মাধ্যমে আমরা তাদের পুরো আলোচনাটি কিন্তু আমরা দেখেছি। সেখানে তারা কি বিষয়ে আলোচনা করছেন, কেন তারা এই বিষয়টিকে করছেন। তবে আপনাদের একটি বিষয় মাথায় রাখতে হবে যে জাতীয় পার্টির যে এই হঠাৎ করে নাড়াচাড়া, এটি এটি আসলে স্বাভাবিক কিনা, এটিকে আপনাকে অনেকগুলো রাজনৈতিক বিষয়গুলোর সাথে মিলিয়ে পড়তে হবে, তাহলে বিষয়টি আমাদের কাছে স্পষ্ট হবে। আপনারা জানেন যে যখন আওয়ামী লীগকে ফ্যাসিবাদী দল হিসেবে নিষিদ্ধ করা হয়, সেই নিষিদ্ধ করার পর কিন্তু আমাদের দেশের যে এস্টাবলিশমেন্ট রয়েছে এবং বিশেষ করে আমাদের পার্শ্ববর্তী দেশ ভারত, সেটি স্বাভাবিকভাবেই তারা এখানে নাখোশ হয়েছে। তারা এটার নানামুখী প্রতিক্রিয়া আমরা কিন্তু তাদের কাছ থেকে দেখতে পেয়েছি। তারই অংশ হিসাবে আমাদের দেশের অনেক ধরনের রাজনৈতিক দলও কিন্তু ভারতের সুরে সুর মিলিয়ে কথা বলতে আমরা দেখেছি। তারই একটা প্রক্সি হিসেবেই কিন্তু জাতীয় পার্টিকে মাঠে নামানো হয়েছে, এবং জাতীয় পার্টি উদ্দেশ্যমূলকভাবে কিন্তু এখানে তারা বিভিন্ন ধরনের উস্কানি এবং নানান কথাবার্তা নিয়ে তারা মাঠ গরম করার একটা প্রক্রিয়া কিন্তু আমরা দেখেছি। এটা আমরা রংপুরে দেখেছি, বরিশালে দেখেছি। বরিশালে কিন্তু জাতীয় পার্টির সাথে গণ অধিকার পরিষদ তাদেরকে মোকাবেলা করেছে। এখন এই পুরো বিষয়গুলো আসলে রাজনৈতিক জায়গা থেকে যদি আপনি দেখার চেষ্টা করেন, তাহলে কিন্তু এই মেসেজটি ক্লিয়ার হবে যে যে জাতীয় পার্টি পুরো ফেসিবাদী আমলে ফেসিবাদের দোসর হয়ে, ফেসিবাদের অংশ হয়ে কিন্তু এই দেশে ফাংশন করেছে, অপারেট করেছে, তারা ঠিক কি এমন জিনিস ঘটলো যে এখনই তাদের এই জিনিসগুলো নিয়ে আবার মাঠে নামার প্রয়োজন হলো, এবং তারা আসলে তাদের এই শক্তিটা বা তাদের এই ব্যাকআপটা কোথা জহিরুল থেকে ইসলাম পাচ্ছে। মুসা, যদি একটু বলতেন কোন বিষয়গুলো নিয়ে আসলে জাতীয় পার্টি মাঠে নামছে, অথবা যে মুখোমুখি হওয়ার অথবা মোকাবেলার কথা যে বললেন, কেন তাদের সাথে মুখোমুখি বা মোকাবেলা হচ্ছে বিভিন্ন রাজনৈতিক দলের বা সংগঠনগুলোর, যদি একটু বলতেন। জি, দেখুন, এটি দীর্ঘদিন ধরেই রাজনৈতিক পরিমণ্ডলে এই আলোচনা আছে যে আওয়ামী লীগকে যেহেতু ফ্যাসিবাদের দায়ে দোষর করা হয়েছে, তাদের যেহেতু অপরাধের ফিরিস্তি অনেক, তাদের সহযোগী হিসাবে জাতীয় পার্টিকেও এই বিচারের আওতায় আনতে হবে, তাদেরকেও জবাবদিহিতার আওতায় আনতে হবে। কিন্তু সরকারের পক্ষ থেকে জাতীয় পার্টিকে কিন্তু এই প্রক্রিয়ার আওতায় আনার কোনো উদ্যোগ এখনো পর্যন্ত দেখা যায়নি। সেজন্য বাংলাদেশের যে রাজনৈতিক দলগুলো রয়েছে তারা কিন্তু অনেকেই জাতীয় পার্টির ব্যাপারে এর আগেও কথা বলেছেন। তারা স্পষ্ট করে তাদেরকে জবাবদিহিতার আওতায় আনতে কিন্তু অনুরোধ জানিয়েছেন। কিন্তু একটি রাজনৈতিক দলের কার্যালয়ে অথবা একজন রাজনীতিকের বাড়িতে যে যারা হামলা ভাঙচুর করছে, এই ব্যাপারে আপনি কি বলবেন অ্যাডভোকেট জহিরুল ইসলাম মুসা? বিষয়টা হচ্ছে যে আপনারা তার বিচার চাইতে পারেন অথবা অভিযোগ করতে পারেন, সবকিছুই ঠিক আছে, আইনি প্রক্রিয়া রয়েছে, রাজনৈতিক প্রক্রিয়া রয়েছে, কিন্তু রাজনৈতিক কার্যালয়ে যে ভাঙচুর, এই বিষয়টির ব্যাপারে আপনি কি বলবেন? না, এটি তো কোনোভাবেই গ্রহণযোগ্য না। আপনি কোনো ধরনের রাজনৈতিক দলের কার্যালয়ে গিয়ে আপনি আঘাত করতে পারেন না। এটি বাংলাদেশের আইন অনুযায়ী, বর্তমান আইন অনুযায়ী এটি একটি ফৌজদারি অপরাধ। আপনি ফৌজদারি অপরাধের জন্য যারা এই ভাঙচুরের সাথে জড়িত, সেটা আপনি তদন্তপূর্বক তাদের জন্য ব্যবস্থা নেবেন। একই কথা কিন্তু আপনি যদি বরিশালের ঘটনাটার দিকে লক্ষ্য করেন, সেখানে কিন্তু গণ অধিকার পরিষদের যে কার্যালয় ছিল সেখানে ভাঙচুর চালানো হয়েছে, এবং অভিযোগ হচ্ছে জাতীয় পার্টির নেতাকর্মীরা সেই ভাঙচুরের সাথে জড়িত রয়েছে। অর্থাৎ যারাই এই ভাঙচুরের সাথে জড়িত থাকে তাদেরকে কিন্তু আপনি তদন্তপূর্বক তাদের বিরুদ্ধে বাংলাদেশের প্রচলিত আইন অনুযায়ী ব্যবস্থা নেবেন।
কিন্তু সেজন্য আপনি আলাদা করে কোনো যাদের বিরুদ্ধে অভিযোগ রয়েছে তাদেরকে আপনি আইনের আওতায় আসলে এই বিষয়গুলোর জন্য আনতে হবে। সেজন্য কোনো মব সৃষ্টিরও যেমন সুযোগ নেই, সেজন্য আবার কোনো ধরনের অন্য যে রাজনৈতিক দলগুলোকে সরাসরি দোষারোপ করারও আসলে এখানে সুযোগটি নেই। অর্থাৎ বাংলাদেশে যতক্ষণ না পর্যন্ত কোনো রাজনৈতিক দল নিষিদ্ধ না হয়, তাদের বিরুদ্ধে সুস্পষ্ট অভিযোগ না আসে, ততক্ষণ পর্যন্ত তাদের কিন্তু রাজনীতি করার অধিকার রয়েছে। কিন্তু প্রশ্নটি হচ্ছে তারা আসলে কি রাজনীতি করছেন, নাকি তারা কাউকে উস্কানি দিচ্ছেন, নাকি তারা অন্যের রাজনৈতিক অধিকারে বাধা সৃষ্টি করছেন। তারা যদি অন্যের রাজনৈতিক অধিকারে বাধা সৃষ্টি করেন সেটিও একটি অপরাধ হিসেবে সাব্যস্ত হবে এবং তাদের বিরুদ্ধে সেই ক্ষেত্রে কি যারা মব ভায়োলেন্স করছে সেই মব ভায়োলেন্স করাটা কি আসলে ঠিক আছে? না, মব ভায়োলেন্স তো কখনোই এটা ঠিক নয়। মব ভায়োলেন্স তো সবসময় আপনাকে তদন্তপূর্বক ব্যবস্থা নিতে হবে, এটি যে কোনো দলের ক্ষেত্রে। জি, আপনাকে অনেক ধন্যবাদ। আমরা আসলে শেষের দিকে আছি। অ্যাডভোকেট আব্দুর রশিদ, আমি আপনার কাছে আসি, আমি প্রশ্নটা করি, আপনি খুব কম সময় পাবেন, 1.5 মিনিট আমি একটু করি। বিএনপি, বামপন্থী বেশ কয়েকটি রাজনৈতিক দল এবং রাজনীতিকরা তারা বলছেন যে ইউনূস সরকার আসলে নির্বাচন নিয়ে তারা গড়িমসি করছেন অথবা টালবাহানা করছেন, এই কথাগুলো তারা বলছেন। আমি যদি সামারাইজ করি ছোট করে, যে ডক্টর ইউনূস লম্বা সময় ক্ষমতায় থাকতে চান এমন একটা ধারণা অনেকের মধ্যে, অনেক রাজনীতিকের মধ্যে, বিএনপি অথবা অন্যান্য বিভিন্ন রাজনৈতিক দলের, তারা এটা বোঝাতে চাচ্ছেন। আপনার পর্যবেক্ষণ কি? আপনি আমেরিকা থেকে কি দেখেন যে এমন কোন ইঙ্গিত কি আপনার চোখে পড়ে যে প্রফেসর মোহাম্মদ ইউনূস আসলে লম্বা সময় ক্ষমতায় থাকতে চান? যদি না পড়ে, আপনার কি কেন মনে হয় যে এই সন্দেহের কারণটা আসলে কি? লোক সন্দেহ তো থাকবেই, আলোচনা সমালোচনা থাকবে, সেটাই তো হচ্ছে গণতান্ত্রিক প্রক্রিয়া, মানুষের পার্টিসিপেশন নিশ্চিত করার একটা জায়গা, তাই না? এবং মানুষ তো লোক সরকার একটা এমন ব্যবস্থা যে তাকে সবসময় চাপের মধ্যে থাকতে হবে, এবং যখন একটা ট্রু ডেমোক্রেসি থাকে তখন মানুষ বিভিন্ন অ্যাঙ্গেল থেকে ডক্টর ইউনূসকে বিচার করবেন, সমালোচনা করবেন, তার উদ্দেশ্য নিয়ে মানুষ চুলচেরা বিশ্লেষণ করবেন মিডিয়া সব জায়গাতে, এটা খুব স্বাভাবিক ব্যাপার। আর কথা হচ্ছে যে আমরা আমেরিকা থেকে সোফার আমরা এখনো পর্যন্ত এই ধরনের কোনো স্পষ্ট কোনো মেসেজ, ইঙ্গিত কিংবা কোনো কিছু আমাদের কাছে এখনো মনে হয় না যে বাংলাদেশে আসলে ডক্টর ইউনূস সাহেব দীর্ঘদিন ক্ষমতায় থাকতে চান, এরকম আমাদের এখনো মনে হয়নি। বরং বাংলাদেশে কম্পারেটিভলি অনেক শাসকের চাইতে তিনি আন্তর্জাতিকভাবে অনেক গ্রহণযোগ্য একজন মানুষ, তিনি বাংলাদেশের দায়িত্ব নিয়েছেন, সেটা অবশ্যই আমরা অ্যাপ্রিসিয়েট করি। এখন কথা হচ্ছে লোক, জনগণের অধিকার জনগণকে ফিরিয়ে দিতে হবে, ইলেকশন করতে হবে, এবং এই ইলেকশনটা আমাদের প্রাণের দাবি, মনের দাবি, বাংলাদেশের মানুষের দাবি। কারণ ইলেকশনই হচ্ছে একমাত্র আমার আর বিচার প্রয়োগ করার একমাত্র জায়গা হচ্ছে নির্বাচন, যেখানে আমি ভোট দিয়ে বিচার করতে পারি যে আমি কাকে রাষ্ট্র ক্ষমতা পরিচালনার দায়িত্ব দিব, কাকে দিব না, এটা হতে হবে। হ্যাভিং সেড দ্যাট, এখন কথা হচ্ছে যে সংস্কার ছাড়া কি নির্বাচন কি ভালো হবে কি হবে না, আমি আপনাদেরকে এই জিনিসটা স্মরণ করিয়ে দিই, এবং এটা খুবই রিস্কি হবে এবং ডিস্ট্রাকটিভ হবে, বাংলাদেশের ভবিষ্যৎ গণতন্ত্রের জন্য খুবই ক্ষতিকারক হবে যদি আমরা বেসিক সংস্কারগুলো না করে যদি নির্বাচনের দিকে যাই। কারণ মানুষের মালিকানা ফেরত আসবে সংস্কারের মধ্যে দিয়ে। রাষ্ট্র কাঠামোকে যদি আমরা ঠিক করতে না পারি, তাহলে যেই ক্ষমতায় আসুক না কেন সেই আবার স্বৈরাচার হতে বাধ্য হবে, সেই আবার ফ্যাসিস্ট হতে বাধ্য হবে। কারণ বাংলাদেশের রাষ্ট্র ব্যবস্থাটাই হচ্ছে সাংবিধানিক ভাবে এরকম যে সেখানে আপনি আমাকে বসিয়ে দিলে আমিও সেখানে ফ্যাসিস্ট হতে বাধ্য হব, কারণ বাধ্যতার জায়গাটা এখানে তৈরি করা আছে। তো এই বেসিক সংস্কারগুলো যেগুলো প্রস্তাব আকারে এসেছে, এগুলো যদি আমরা মেজরিটি যদি ইমপ্লিমেন্ট করতে না পারি, না করে যদি আমরা ইলেকশনে যাই, আমরা তো দেখেছি যে ইলেকশনে যাওয়ার পর কেউ আর জনগণের কথা মনে রাখে না। তো এটা যদি হয় তাহলে জনগণের কিন্তু ভবিষ্যৎ এবং ভাগ্য সেই তিমিরে রয়ে যাবে যে তিমিরে আগে ছিল। সুতরাং বেসিক সংস্কারগুলো করা উচিত, এগুলো দ্রুত পার্টিগুলোর সাথে আলোচনা করে একমত করে আমাদেরকে নির্বাচনের দিকে যত দ্রুত এগোনো যায় সেটাই বাংলাদেশের এবং বাংলাদেশের মানুষের জন্য ভালো হবে। নিউ ইয়র্ক থেকে সম্প্রচারিত TVN 24 টেলিভিশন বিশ্বজুড়ে বাঙালির কণ্ঠস্বর।